আজকে যারা লাইভ দেখছে ফেসবুকে সবাইকে শুভেচ্ছা, এবং এই জুমেও অনেকেই কানেক্টেড হয়েছে, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই অনুষ্ঠানটা আমরা বলছি যে মানে ক্যারিয়ার নেভিগেটর, মানে ক্যারিয়ার সম্পর্কে, ক্যারিয়ার কিভাবে গড়ে তুলবে ইয়াং ছেলেমেয়েরা, যারা নাকি পড়াশোনা হয়তো বা শেষ করছে বা শেষ করার পর্যায়ে আছে, তারা কিভাবে সামনের দিনে চাকরি এবং আনুষঙ্গিক কিছু কাজ করবে ইত্যাদি, সেই সম্পর্কে আজকে আলোচনা। আজকে আমার সঙ্গে আলোচনায় আছে মাহফুজা আফরোজ সাথী। সে তার নিজের পরিচয় নিজেই দিবে। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি একজন চিকিৎসক, জনস্বাস্থ্যের কাজ করি। অনেক দিন থেকেই এই ইয়াং যারা নাকি ইউথ, তাদেরকে মানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের অনেক পথ দেখাইছে, এবং তাদেরকে বলি যে কিভাবে কি করতে হবে। এবং সেই আলোচনাটার মধ্যে আজকে আমরা লাইভ আমরা করছি। তবে একজনকে রাখছি আমরা এই জন্য যে সে একদম বাস্তব জিনিসগুলা বলতে পারবে। ওভার টু মাহফুজা। মাহফুজা, নিজের পরিচয়টা আগে দিয়ে নিতে হবে, তারপরে আমরা কথা শুরু করব। অবশ্যই। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি মাহফুজ আফরোজ সাথী, পেশায় একজন পুষ্টিবিদ। এখন বর্তমানে কর্তব্যরত আছি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটাল চট্টগ্রামে অ্যাজ এ চিফ ডায়েট্রিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্ট। এবং এই যেন অত্যন্ত ভালো লাগছে এরকম একটা প্ল্যাটফর্মে এসেছি। কেরিয়ার ডেভেলপমেন্ট বা কেরিয়ার পাথওয়ে নিয়ে কথা বলবো, এটাও আমার একটা অত্যন্ত ভালো লাগার জায়গা। ধন্যবাদ ডক্টর ফয়সাল স্যারকে। আচ্ছা, আমি আম, আমার পরিচয়টা পেলাম, সবাই পরিচয়টা পেলো, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমে যেটা নাকি আহ, প্রশ্ন করে আলোচনাটা শুরু করব, যে এই যে তোমার, আমি তুমি করে বলছি যেহেতু বয়স জি ছোট। স্যার, অবশ্যই 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 স্যার। তোমার যে এখন যেখানে চাকরি করছো, এইখানে আসার আগ পর্যন্ত তোমার জীবনের কথাগুলা বলো, যে কি প্রস্তুতি তুমি তুমি গ্রহণ করছিলা, এবং কি কি জিনিস তুমি করছো এই পর্যন্ত, আরো কি কি পড়াশোনা করছো ইত্যাদি ইত্যাদি, সেইগুলা সম্পর্কে যদি একটু বলো। মানে তোমার ধারাবাহিক ভাবে তোমার এই পর্যন্ত আসার গল্পটা যদি বলো। ওভার জি টু স্যার, অফ মাহফুজ। কোর্স। মজার বিষয় হচ্ছে, আমি এই জায়গাটায় একদম শুরু থেকে যে আমি নিউট্রিশনিস্ট হব, এই চিন্তা থেকে আমি এই জায়গাটায় আজকে এসে পৌঁছইনি। এটা হচ্ছে একটা মজার বিষয়। কারণ আমার খুব শখ ছিল বা ইচ্ছে ছিল যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা অথবা নাট্যকলা অথবা এরকম কোনো একটা বিষয়ে পড়াশোনা করব। তো যাই হোক, আনফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক, সেটা আমার হয়ে ওঠেনি। আমি ফুড অ্যান্ড নিউট্রিশনে অনার্স করলাম, মাস্টার্স করলাম, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটা ইনস্টিটিউট থেকে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করার পরে আমি মাস্টার্সটা শেষ করা মাত্রই, খুব বেশি দিন সময় নিইনি, আমি আমার পিএইচডি এনরোলমেন্টটা নেই, যেটা কিনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টে আমি পিএইচডি অ্যাডমিশনটা নিয়ে ফেলি। প্রথম যেটা আমাকে করতে হয়েছে, যেহেতু আমার মাস্টার্স এর পরেই পিএইচডি অ্যাডমিশন, আমার শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে ওরা আমাকে ভর্তি নিয়েছিল। এবং আমার রিসার্চ টপিকটা ছিল হচ্ছে অনকোলজি নিউট্রিশন, মানে ক্যান্সার আক্রান্ত যে রোগী তাদের পুষ্টি বিষয়ে। তো এটা তাদের কাছে খুব পছন্দনীয় হয়েছিল, যার কারণে আমার এনরোলমেন্টটা হয়। তো প্রথম বছরে আমাকে যেটা করতে হলো সেটা হচ্ছে পরীক্ষা দিতে হলো, লেখাপড়া করে থিওরি পরীক্ষা দিতে হলো। যার কারণে থিওরি পরীক্ষাটা দেওয়ার জন্য আমাকে এমফিলটা করতে হয়নি। এমফিলটা না করে আমি থিওরি পরীক্ষাটা পাশ করে আমি পিএইচডিটা মানে ক্যারি অন করতে পেরেছি আর কি। এই মুহূর্তে যেটা করছি সেটা হচ্ছে রিসার্চ পার্টটা। রিসার্চ পার্টে অলরেডি একটা সেমিনার আমি কমপ্লিট করেছি, আরো দুটো সেমিনার আমাকে কমপ্লিট করতে হবে, এবং পাবলিকেশনের দিকে আগাচ্ছি। একটু একটু করে কাজ করছি, যেহেতু একটা ইপিডেমিওলজিক্যাল স্টাডি আমার এটা, তো এটা একটু সময় সাপেক্ষ। আর যেহেতু আমি জব হোল্ডার, চাকরিতে আছি, আমি চাইলেই ফুল টাইম পিএইচডি তে এনরোলমেন্ট নিতে পারতাম না। তো
তো এই কারণে আমাকে হচ্ছে পার্ট টাইমেই আসতে হলো। তো পার্ট টাইমে যেটা হয় সেটা হচ্ছে যে, অন্যদের জানার জন্য বলছি যে 6 বছরের আগে আসলে রিসার্চ পেপার জমা দেওয়া যায় না। তো ওই ওই পথে এখন আগাচ্ছি। এছাড়াও আহ এই পর্যন্ত আসার আগে মাঝে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমার অনার্সের এক্সামটা শেষ হওয়া মাত্র আমি তখন একটা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং করেছিলাম, যেটা ছিল ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তখন একটা পিজিটি ট্রেনিং করাচ্ছিল, ওটাই করেছিলাম, যেটা ছিল অ্যাডভান্স নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স এর উপরে। মানে ব্যাপারটা বেসিক্যালি ছিল যে একটা ক্লিনিক্যাল নিউট্রিশনটা আমরা কিভাবে শিখবো বা কিভাবে জানবো, ওই ট্রেনিংটা থ্রুতে আমি সেটাই জানতে পেরেছিলাম। এবং আই ওয়াজ ভেরি মাচ ফরচুনেট যে তখন আমি কেরামত স্যারকে পেয়েছিলাম। স্যার তখন ছিলেন জীবিত, আলহামদুলিল্লাহ। এবং তখন হচ্ছে আমি আহ ওখানে আমাদের এখন বিসিএসআইআর এর নাই স্যার, স্যার হচ্ছে ফরমাজুল হক স্যার। আমাদের ফুড অ্যান্ড নিউট্রিশনের সবাই স্যারকে চেনে। স্যারকে আমি পেয়েছি অ্যাজ এ ট্রেনার। বেশ ভালো ভালো ট্রেনার আমার ওখানে ছিল, যার কারণে আমি বলবো যে আমার বেসিকটা অনেক স্ট্রং হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে তো মাস্টার্স কমপ্লিট করলাম। পাশাপাশি আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমার রিসার্চটাকে আমি করে গিয়েছি। আমার চাইল্ড হেলথ এবং ম্যাটারনাল হেলথের উপরে একটা রিসার্চ আছে, যেখান থেকে দুটো পেপার অলরেডি আমার ইন্টারন্যাশনালি পাবলিকেশনে এসছে। পাশাপাশি এই একই পেপার আমি যখন বাংলাদেশ থেকে প্রথম নিউট্রিশনিস্ট হিসেবে ইন্ডিয়াতে যে একটা ওদের ডায়েটেটিক অ্যাসোসিয়েশনের বিশাল কনফারেন্স হয়, একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স, বাংলাদেশ থেকে প্রথমবার আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, যেখানে আমার রিসার্চ পেপার আমি পড়তে পেরেছিলাম। এটাও আমার জন্য একটা গর্বের বিষয়। তো এইভাবে করেই আসলে শুরু। এরপরে পড়াশোনাটা করতে করতেই আমি আসলে কাজ শুরু করেছিলাম। এটাও একটা মজার বিষয় যে আমি যখন মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি তখন থেকেই আমি কাজ শুরু করেছি। এবং তখন থেকেই আমি একটা মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশনের সাথে ছিলাম, যারা কিনা বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতো। তাদের ওখানে আমি ব্রেইন ডেভেলপমেন্টের যে পার্টটা ছিল, ওখানে আমি ট্রেনারদের ট্রেনার হিসেবে ছিলাম, ট্রেনার অফ ট্রেনার্স। তো পাশাপাশি যেটা করছিলাম সেটা হচ্ছে, ওদের আরেকটা অংশ ছিল বাচ্চাদের নিউট্রিশনাল ট্রেনিং, যেটা বাচ্চাদের কাউন্সিলিং এবং মায়েদের কাউন্সিলিং, মানে একটা গ্রুপ কাউন্সিলিং হতো, পেয়ার কাউন্সিলিং বেসিক্যালি, বাচ্চা এবং মা। তো ওখান থেকেই আমার শুরু কাজের, যে আমি ওখানে অ্যাজ এ চাইল্ড নিউট্রিশনিস্ট কাজ করা শুরু করি, বাচ্চাদের এবং মায়েদের নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করা এবং তাদের কাউন্সেলিংটা করা। এর পরবর্তীতে যেটা বলছিলাম, যে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে যখন পিজিটিটা কমপ্লিট করলাম, সেখানে ওদের মেডিকেল সেন্টারে আমি অ্যাজ এ ডায়েটিশিয়ান প্র্যাকটিস করতে শুরু করলাম, ওখানে কাজ করছিলাম। এরপরে মাস্টার্স কমপ্লিট করলাম, মাস্টার্সটা কমপ্লিট করে আমি জয়েন করলাম হচ্ছে ঢাকায় আসগর আলী হসপিটালে। আসগর আলী হসপিটালে কাজ করতে করতে প্রায় 4.5 বছর, 4.5 বছর পরে আমি চিটাগং এ আসলাম 2019-এ। এখানে তখন আমার হসপিটালটা ছিল ইম্পেরিয়াল হসপিটাল লিমিটেড, সেখানে আমি অ্যাজ এ চিফ ডায়েটিশিয়ান জয়েন করলাম। তারপর গত বছর আমার এই হসপিটাল ইন্ডিয়ান অ্যাপোলো, যে হসপিটাল অ্যাপোলো দের সাথে কোলাবোরেট করলো, করে এখন এটা হয়েছে অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালস। তো গত 5 বছর থেকে আমি অ্যাপোলো ইম্পেরিয়াল হসপিটালসে অ্যাজ এ চিফ ডায়েটিশিয়ান হিসেবে কাজ করছি। এই ছিল আমার জার্নি। ভেরি গুড, ভেরি গুড। এই জার্নির মধ্যে মানে অনেকগুলা জিনিস ফুটে উঠছে। এক নম্বর হলো যে তুমি অনেক অনেক মানে যে গুণী লোকজনদের, টিচারদের সঙ্গে পরিচিত হতে পারছো। মানে এইটা মানে আমাদের জন্য খুবই দরকার। মানে তারা আমাদের ডিরেক্ট টিচার না হয়েও, তারা যদি তাদের সঙ্গে কথাবার্তা বলা যায়, তাদের সঙ্গে যদি এক বেলা কোনো মিটিং এ তাদের সঙ্গে থাকা যায়, এইখান থেকে শিক্ষণীয় মানে শেখার জন্য আমাদেরকে প্রতি মুহূর্তেই আমাদেরকে চেষ্টা করতে হবে। তুমি কি এটা একটু বলবা আরো একটু, যে এই যে গুণীজনদেরকে দেখা, গুণীজনদের সঙ্গে কথা বলা, তাদেরকে খোঁজ করে বের করা, তার কাছ থেকে কিছু সময় নেওয়া, এটা তুমি মানে এখন পর্যন্ত করতেছো? জি, তুমি যখন চাকরি করতেছো তখনও তুমি এটা চালায় যাচ্ছ? এই সম্পর্কে আরেকটু বিস্তারিত বলো।
এটা আমি খুব মানে জোর দিয়ে বলতে চাই, কারণ আমরা যে যে প্রফেশনেই যাই না কেন, নেটওয়ার্ক বিল্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। কারণ আমি হয়তো অনেক জানি, আমি অনেক পড়াশোনা করেছি, কিন্তু আমি ঘর কোনো, আমি একটা ঘরের কোনায় বসে আছি, আমি অনেক পড়ছি, অনেক জানছি, অনেক রিসার্চ আমার জানা হয়ে গেছে, অনেক পেপার আমি রিসাইট করছি, কিন্তু আমার কোনো কানেক্টিভিটি নাই মানুষের সাথে, আমার কোনো নেটওয়ার্ক নাই। আমি কিন্তু আলটিমেটলি শাইন করতে পারবো না। এই কারণেই আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের এই নেটওয়ার্ক বিল্ডিং ক্যাপাসিটিটা থাকা উচিত। এবং শুধু যে স্টুডেন্ট, নট অনলি দ্যাট, এটা যখন আমি একটা প্রফেশনে যাব তখন এটা আরো বেশি মানে ভ্যালিউ অ্যাড করবে আমার আমার কেরিয়ারের জন্য, বা যে আছে তার কেরিয়ারের জন্য। এই এই কারণে আমি বলবো যে আমি আসলে সত্যি অনেক ব্লেসড যে আমার এই বছর, এই গুটি কয়েক বছর বলবো, আমি খুব বেশি সময় বলবো না, মাত্র এই মানে 8 9 10 বছর হচ্ছে আমি কাজ করছি। এই 10 বছরে আমি এত বেশি গুণীজনদের সান্নিধ্যে এসেছি। আমি এস কে রয় স্যারের সাথে কাজ করেছি, আলহামদুলিল্লাহ। আমি ভুইয়া স্যারের সাথে কাজ করেছি, আইএনএফএস এর ডিরেক্টর ছিলেন। আমি কেরামত স্যারের কথা বললাম, স্যারকে পেয়েছি। আমি বেলাল স্যারকে পেয়েছি। আমি ফরমজুল হক স্যারকে পেয়েছি। এছাড়াও আমি শাহিন আহমেদ ম্যাডামকে পেয়েছি। যারা ফুড অ্যান্ড নিউট্রিশনে পড়ছে বা পড়েছে তারা শাহিন আহমেদ ম্যাডামকে এক বাক্যে চেনে। ওনার বই আমরা পড়েছি, দ্যাট ওয়াজ আওয়ার টেক্সট বুক। তো ওনাকে, ওনার সাথে কাজ করার, ওনার সাথে একই টেবিলে বসার সুযোগ আমার হয়েছে। তো সেই কারণেই আমি বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমি যে প্রফেশনে থাকতে চাই বা আমি যে প্রফেশনে আসতে চাই, সেখানকার পায়োনিয়ার যারা, তাদের সাথে যদি আমার কানেক্টিভিটি তৈরি হয়, আমি অনেক কিছু শিখতে পারবো। শুধুমাত্র মানে জ্ঞান মানে শুধু আমার, আমি নিউট্রিশনাল নলেজ বলছি না, আমি বলছি যে একজন মানুষ হিসেবে আমি যে একটা প্রফেশনে যাব, আমাকে কিভাবে পারফর্ম করতে হবে, হাউ টু বিহেভ, হাউ টু টক, হাউ টু প্রেজেন্ট মাইসেলফ, এটাও কিন্তু জানার একটা অনেক বড় বিষয়। এটা জানতে হলেও আমাকে কিন্তু সিনিয়রদের সাথে কানেক্টেড হতে হবে। কারণ তারাই পায়োনিয়ার, তারাই কিন্তু আমাকে দেখাচ্ছে পথটা, যে আমি এত দূর হেঁটে এখানে এসেছি, তো সেই পথটা উনি কিভাবে হাঁটছেন, এটাও কিন্তু জানাটা খুব জরুরি। ভেরি গুড, ভেরি গুড। চমৎকার! মানে ইউ হ্যাভ গিভেন সো মেনি এক্সাম্পল, সো মেনি। মানে কেরামত আলী স্যারের সান্নিধ্যে যাওয়া, আমি কেরামত আলী স্যারের সান্নিধ্যে যাই নাই। আম, কিন্তু উনি উনি একজন বড় মাপের গুণীজন, এবং সেই নিঃসন্দেহে। গুণীজনের কথাবার্তা বলা, কিভাবে উনি মানুষের সঙ্গে মানে ব্যবহার করতেন, কিভাবে মানুষকে কাছে টেনে নিতেন এবং মানুষকে বুঝাইতেন। ওই শিক্ষকদের একটা কিন্তু বড় গুণ হলো মানুষকে শেখানো। তো ওনার মধ্যে সেগুলো ছিল। আমি, আমার টিচার না উনি, কিন্তু আমি দূর থেকে দেখছি এগুলা। আহ মাহফুজা, একটা কথা মাঝখানে তুমি কয়েকবারই বলছো যে পড়াশোনা করতে হবে। দেখো তুমি, মানে ইয়ে করার পরে, অনার্স করার পরে তুমি মাস্টার্স করতে গেলা, তারপরে একটা পিজিটি করলা, তারপরে তুমি আরো মানে সেমিনার অ্যাটেন্ড করলা, যে মানে যেগুলোর থেকে তোমার শেখা হচ্ছে, পড়াশোনা হচ্ছে। তুমি পড়াশোনা করে, বইপত্র পড়ে এবং এইসব জিনিসগুলো অ্যাটেন্ড করে, পরীক্ষা দিয়ে, মানে ইউ হ্যাভ কেপ্ট অন ডেভেলপিং ইউর সেলফ। মানে ডেভেলপমেন্টটা, একটা নিজের ডেভেলপমেন্টটা কিন্তু একদিনে হয় না। তো সো দেয়ারফোর, আমরা মাস্টার্স পাশ করলেই যদি মনে করি যে সব হয়ে গেছে, বা আমার এমবিবিএস ডাক্তার পাশ করলেই যে এমবিবিএস পেলেই যে সব হয়ে যায়, তা না। এই ছোট জিনিসের ট্রেনিং, এই বড় আকারের কোনো একটা কোর্স করা, তারপরে আবার গিয়ে কিছুদিন পরে আবার গিয়ে কোর্স করা, এই সম্পর্কে তুমি আর একটু বলো তো দেখি। অবশ্যই স্যার, এটাও আমি বলবো যে এটা খুব জরুরি। মানে ডেভেলপমেন্ট তো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু কোনোদিন থেমে যায় না। আর পড়াশোনার ব্যাপারে যেটা, সেটা হচ্ছে এটা প্রতিদিন আপডেট আসছে। আমি যদি আমার ক্লিনিক্যাল নিউট্রিশনের কথা বলি, আপনি স্যার খুব ভালো রিলেট করবেন। ডিজিজের ট্রিটমেন্টে যেরকম আপডেট আসছে, ফার্স্ট জেনারেশন ড্রাগ ছিল, সেকেন্ড জেনারেশন এসে, এবার কিন্তু ফোর্থ জেনারেশন ড্রাগ চলে এখন। ঠিক তেমনি সেই ড্রাগের সাথে আমার ফুড কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, এটাও কিন্তু আপডেটেড ভার্সন। তো আমি যদি প্রতিদিন পড়াশোনা না করি, তাহলে কিন্তু এই আপডেটটা আমি পাবো না। আমি সেই একটা মানধাত্তার আমলে একটা জায়গায় পড়ে থাকবো, যেখান থেকে আমি শুধু জানবো যে
1 গ্রাম কার্বোহাইড্রেট খেলে আমার 4 কিলো ক্যালোরি পাওয়া যায়। একটুকুতে যদি আমি সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু আমার চলবে না। এখন আমাকে অনেক বেশি অ্যাডভান্স চিন্তা করতে হচ্ছে, কারণ আমি কাজ করি অল দ্য টাইম ডিজিজ নিয়ে। যখন আমি কাজ করছি ডায়াবেটিস নিয়ে, তখন কিন্তু আমাকে ডায়াবেটিসের ট্রিটমেন্টে কি আপডেট এসছে এখন, মিক্সড টাইপের ইনসুলিন ইউজ হচ্ছে, এখানে লং অ্যাক্টিং শর্ট অ্যাক্টিং দুটোই ইউজ হচ্ছে। তাহলে আমাকে এটার কিন্তু কাজের ধরন সম্পর্কে জানতে হবে। আমাকে এটাও জানতে হবে যে এরা কিভাবে কার্বকে ইউটিলাইজ করে। সেই কারণে আমি যেটা বলবো যে রেগুলার পড়াশোনার কোনো কোনো মানে কোনো অল্টারনেটিভস নাই। যা করতে হবে তা হচ্ছে মানে একেবারেই আপনার প্রতিদিন সময় করে পড়তে বসা, যে কাজটা আমি আসলেই করি, এখনো পর্যন্ত করি। কারণ হচ্ছে প্রতিদিন আমি একটু একটু করে নতুন নতুন বিষয়গুলো জানার চেষ্টা করি। এখনকার বাচ্চাদের মধ্যে যে টেন্ডেন্সিটা আমি দেখি, কারণ আমার আন্ডারে ইন্টার্নশিপ প্রোগ্রাম চলে, আমি বেশ কিছু জায়গা থেকে অ্যাজ এ ট্রেনার কাজ করেছি স্কিল ডেভেলপমেন্টের জন্য। বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি খুব বেশি যে তারা ভাবে যে একটা ডিগ্রি কমপ্লিট মানে আমার গ্রাজুয়েশন কমপ্লিট, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, ইট মিনস আই নো এভরিথিং। আমি সব জেনে গেছি, এখন আমি সবকিছু নিজেই পারি, আমি এটা এখন করতে পারবো। তো এই ধারণাটা থেকে কি হচ্ছে, কনফিডেন্স না, ওভার কনফিডেন্স হচ্ছে। ওভার কনফিডেন্সের কারণে আসলে ম্যাল প্র্যাকটিস হচ্ছে। এই জন্য আমি বলবো যে যে কোনো জায়গায় প্র্যাকটিসে যাওয়ার আগে আমাকে নিজে পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে নিতে হবে যে আমি কি করতে চাচ্ছি। সেই কারণেই কিন্তু আমি বলবো যে আমি এই কিছুদিন আগেও আমি রেনাল নিউট্রিশন মানে যারা নেফ্রো পেশেন্ট আছে তাদের নিউট্রিশনের উপরে আমি নিজেও কিছুদিন আগে একটা অনলাইন কোর্স করেছি, যেটা ওয়েস্ট বেঙ্গলের একটা নিউট্রিশন একাডেমি থেকে। এটার পিছনে রিজন ছিল আমি শুধু জানতে চেয়েছি যে আমার বাংলাদেশের নিউট্রিশনাল প্র্যাকটিস এবং ইন্ডিয়ান নিউট্রিশনাল প্র্যাকটিসের মধ্যে কি ধরনের সিমিলারিটিজ আছে, বা যদি কোনো মানে তফাৎ থেকেও থাকে সেটা কি ধরনের তফাৎ। তো আলহামদুলিল্লাহ এটাও একটা প্রচন্ড রকম মানে প্লেজারফুল একটা আমার জার্নি ছিল। আমার খুব ভালো লেগেছে যে ওদের সাথে ইন্টারাক্ট করতে পেরেছি। এবং যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমাদের খুব পাশাপাশি, ভাষাগত আমাদের মিল আছে, আমাদের ফুড হ্যাবিটের মিল আছে, আমাদের লাইফস্টাইলে মিল আছে। তো ওদের কাছ থেকে জানতে পেরে খুব ভালো লেগেছে। এবং আমি দেখলাম যে আলহামদুলিল্লাহ আমরা আপডেটেড, আমরা এখন ব্যাকডেটেড না। এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় ছিল যে আমি যে প্র্যাকটিসটা করছি বা আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে যারা আছে নিউট্রিশনিস্ট, যারা আছে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, তারা যে প্র্যাকটিসটা করছে ইট ইজ আপডেটেড ওয়ান। তো ওই জন্যই বলবো যে স্যার আসলে বসে থাকার কোনো সুযোগ নাই। আমি একটা জায়গায় জব পেয়ে গেছি, ইট ডাজন্ট মিন যে আমার সব হয়ে গেছে, আমি 9টা 5টা চাকরি করব, আমি মাস কাবারি বেতন আসবে, আমি আমার ডেজিগনেশন লিখবো। সম্ভব না। টিকে থাকতে হলে প্রতিনিয়ত জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে, উপায় নেই। ভেরি গুড, ভেরি গুড, চমৎকার। মানে তুমি এই যে কথাগুলা বলছো, এই কথাগুলা বলাও কিন্তু শিখতে হয়। মানুষকে কথা বলা, ভালো মতে বোঝানো, ভালো মতে শোনানো। অনেকে কিন্তু অনেক কথা বলে কিন্তু ঠিক মতে ওই আর্টিকুলেশন করতে পারে না। তো সেটা তোমার মধ্যে খুব স্পষ্ট, যেহেতু তুমি কাউন্সিলিং করো, তুমি মানুষের সঙ্গে কথাবার্তা বলো, মানুষের চিকিৎসা না দিলেও চিকিৎসার অর্ধেকটুকু তুমি করো। তো তুমি একটু বলবা কি যে কি কি স্কিলস আমাদের দরকার? মানে পড়াশোনা তো হইলো, অনেক পড়াশোনা করলাম, অনলাইনেও করলাম, সার্টিফিকেট নিলাম, কিন্তু স্কিলস কি কি দরকার আমাদের একজন ভালো মান, ভালো মানের মানে চাকরির বাজারে ভালো মানটা ইয়ে করার জন্য হোয়াট আর দি স্কিলস আর রিকোয়ার্ড অফ এ পারসন? আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বলবো যে আমাদের কাজটা তো হচ্ছে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের রোল, যেটা আমাদেরকে সবার আগে যেটা হতে হবে সেটা হচ্ছে গুড লিসেনার। এটা কিন্তু বেশিরভাগ মানুষই না। আমরা শুনতে পছন্দ করি না, আমরা শুধু বলতে পছন্দ করি। কিন্তু ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে প্র্যাকটিস করতে হলে খুব শোনার অভ্যাসটা তৈরি করতে হবে। কারণ আমার কাছে যখন রোগী আসবে, স্যার আপনি বলে ফেলেছেন যে আমি ট্রিটমেন্ট মানে হচ্ছে আমি মেডিসিন লিখি না, বরঞ্চ আমি খাবারের উপরে নিষেধাজ্ঞা আরোপ করি। তো মানুষ কিন্তু ভোজন রসিক। যখন আমি খাবারের উপর নিষেধাজ্ঞা আরোপ করব, তার আগে কিন্তু আমাকে তার আস্থার জায়গাটায় পৌঁছতে হবে। তো আস্থার জায়গায় পৌঁছানোর একমাত্র উপায় হচ্ছে টু বিকাম আ গুড লিসনার। যখন আমি আপনার 10টা কথা শুনবো,
তখন আপনি এমনিতেই আমার উপরে একটা আস্থা তৈরি হবে। আপনি কিন্তু বুঝবেন যে মানে উনি আমার কথা শুনছে, তার মানে সে আমাকে গুরুত্ব দিচ্ছে। তখন কিন্তু আমি আপনার 10টা কথার পরে যখন একটা কথা আপনাকে বলবো, আপনিও সেটাকে গুরুত্ব দেবেন, আপনিও ভাববেন যে না, আমাকে এটা শুনতে হবে। তো সেই কারণে আমি সবাইকে বলবো যে আগে শোনাটা প্র্যাকটিস করতে হবে, যে আমাকে কে কি বলতে চাইছে, সেই কথাটা আমি ধৈর্য সহকারে শুনবো। এরপরে আসি যে খুব ইমপ্যাথি ডেভেলপ করতে হবে আমার মধ্যে। কারণ যখন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে আমি কাজ করছি একটা হসপিটালে, আমাকে বেড রিডেন পেশেন্ট থেকে নিয়ে শুরু করে একেবারে পেডিয়াট্রিক পেশেন্ট, বাচ্চা পেশেন্ট পর্যন্ত, সার্জারি পেশেন্ট পর্যন্ত সবাইকে কিন্তু দেখতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, তাদেরকে কাউন্সেল করতে হচ্ছে। তো আমার মধ্যে যদি ইমপ্যাথি না থাকে, তাহলে কিন্তু আমি এটা করতে পারবো না। যখন একটা মানুষ হাসপাতালে ভর্তি হয়, তখন সে সে শুধু না, সে তার পরিবার, সবাই কিন্তু ব্যথিত থাকে। কারো শারীরিক ব্যথা, তার পরিবারের থাকে মানসিক ব্যথা। তো এই ব্যথাটা ফিল করার মতো আমাদের একটা অবস্থায় আসতে হবে। তাহলে কিন্তু এমপ্যাথি যখন আমি ডেভেলপ করব, তখনই আমি তাকে তার প্রয়োজনীয় সার্ভিসটুকু দিতে পারবো। 3 নম্বরে আমি যেটা বলবো সেটা হচ্ছে লজিক বোঝা। আমরা স্টুডেন্টদের মধ্যে যেটা টেন্ডেন্সি দেখি, যে বইপত্রে আমি পড়েছি যে এটা হচ্ছে আমার মানে আহ, কি বলবো, যে প্রিন্সিপাল, ডায়েটারি প্রিন্সিপাল এটা, যে এই পেশেন্টকে এটা দেয়া যাবে, ওই পেশেন্টকে ওটা দেয়া যাবে, ওটা দেয়া যাবে না। কিন্তু হসপিটালাইজ যখন একটা পেশেন্ট হয়, তখন কিন্তু আসলে সে আহ একটা বা দুটো ডিজিজ নিয়ে হসপিটালাইজ হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই মাল্টিপল ডিজিজ থাকে। তখন কিন্তু একটা ডিজিজের প্রিন্সিপাল ধরে যদি আমি তার ডায়েট মডিফাই করতে চাই, সেটা হবে না। তো প্র্যাকটিক্যালি কাজ করাটা ডিফারেন্ট। বইপত্রে অনেক কিছুই লেখা থাকবে, সেটাকে আমি কম্পাইল কিভাবে করছি এবং এটা আমি ইমপ্লিমেন্টেশনে কিভাবে যাচ্ছি, এটা কিন্তু খুবই জরুরি। এই জায়গাটাতে কাজ করতে হবে সবচেয়ে বেশি। জানে না বা পারে না এই কথাটা আমি বলবো না, স্টুডেন্টরা জানে এবং পারে, কারণ তাদেরকে শেখানো হয়। কিন্তু ওই যে দুটো জিনিসের মধ্যে কম্বিনেশন করা বা তিনটে জিনিসের মধ্যে কম্বিনেশন করা, এই জায়গাটায় তারা একটু পিছিয়ে যায়। ওই জায়গাটায় আসতে হলে আবারও ওই গোড়ায় ফিরে যেতে হবে, যে সিনিয়রদের কাছে ফিরতে হবে, যারা প্র্যাকটিক্যালি কাজ করছে, ফিল্ডে আছে, তাদের কাছ থেকে জানতে হবে যে আসলে এই পেশেন্ট গুলাকে কিভাবে ডিল করতে হয়। এগুলোই হচ্ছে আমি মনে করি যে একজন ভালো নিউট্রিশনিস্ট বা একজন ভালো ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হওয়ার পিছনে কাজ করে। কারণ ভেরি আপনি, গুড। আমি, আমরা পেশেন্টের সাথে যখন কথা বলি, তখন তাকে কনভিন্স করতে পারাটা অত্যন্ত জরুরি। সবচেয়ে বড় কথা হচ্ছে ডাক্তারের কাছে মানুষ কিন্তু যাবে, গিয়ে 5টে ওষুধ দিলে 5টে ওষুধ লিখে নিয়ে এসে 5টে ওষুধই কিন্তু তেতো হলেও দুঃখ হলেও কিন্তু খাবে। কিন্তু যখন আমার কাছে আসবে, তখন আমাকে কিন্তু তাকে লজিক দিয়ে বুঝিয়ে দিতে হবে যে এই এই জিনিসগুলো আমি তাকে খেতে বলছি এবং এই এই জিনিসগুলো আমি তাকে খেতে নিষেধ করছি, কেন করছি। আমি যদি লজিক দিয়ে, ইম্প্যাথি দিয়ে তাকে বোঝাতে পারি, তাহলে কিন্তু ডেফিনেটলি পেশেন্টরা কথা শোনে এবং উপকার পায়। ভেরি গুড, ভেরি গুড। মানে দিস আর দি স্কিলস: শোনা, লজিকটা বোঝা, তারপরে হলো যে মানুষকে ঠিক মতে বোঝানো। বোঝানোর সময় নিজের কনফিডেন্সটুকু ডেভেলপ করে ফেলতে হবে যে আমি এই বিষয়ে যা বলছি যুক্তি সহকারে বলছি, লজিক দিয়ে বলছি, এবং এটা দিয়ে আমি বইপত্রে পড়ে আসছি, সো দেয়ারফর আমি ভালো মতো বুঝাইতে পারবো। আর তুমি সেটাই। একটা খুব ভালো কথা বলছো, এমপ্যাথি মানে সহমর্মিতা। মানে আমি আমি নিজেকে নিজেকে যেটা মনে করি যে মানে আমি আমার বোনের সঙ্গে কথা বলছি, পেশেন্টটা হলো আমার বোন, পেশেন্টটা হলো আমার মা। তো মার সঙ্গে যেভাবে আমি বিহেভ করব, সো দ্যাট ইজ কল সহমর্মিতা বা এমপ্যাথি। কিন্তু আমরা অনেক সময় করি কি, আহারে আপনার এই অসুখটা হইলো, মানে সিম্প্যাথি, অনুকম্পা দেখাইতে শুরু করি। হ্যাঁ। আমরা মনে করি যে আমাদেরকে মানে ওই কথাগুলা বলার মধ্যে দিয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কিভাবে মানুষকে কাছে আনা যায়, মানুষের সঙ্গে মানুষের কাছে যাওয়া যায়। মাহফুজা, আমি কিছু ব্যারিয়ার সম্পর্কে শুনতে চাই যে এই যে এত কিছু তুমি করতেছো, নিজের ডেভেলপমেন্ট, পড়াশোনা
এখন চাকরি, তারপর আবার পিএইচডি তে ভর্তি হয়েছো। সো হোয়াট আর দি ব্যারিয়ার্স, কি কি প্রতিবন্ধকতা তুমি পাচ্ছ বা পেয়ে আসছো আগেও, পিছনের দিনগুলাতে কি কি প্রতিবন্ধকতা পাইছো মাহফুজা? স্যার, ব্যারিয়ার তো ডেফিনেটলি আছে প্রত্যেকটা ক্যারিয়ারেরই, বা প্রত্যেকটা জব সেক্টরেরই, প্রত্যেকটা জব মার্কেটেরই কিছু ব্যারিয়ার থাকে। এবং নিউট্রিশনের ব্যারিয়ারটা আমি বলবো যে অন্যান্য জব সেক্টরের চেয়ে আরেকটু বেশি, কারণ উই আর দ্য টেকনিক্যাল পার্সনস। আমাদের কাজগুলো এতটাই টেকনিক্যাল যে এটা একটা অর্গানাইজেশনের সাথে, প্রত্যেকটা অর্গানাইজেশনে, প্রত্যেকটা হসপিটাল সেট আপে থাকা দরকার, থাকা উচিত। কিন্তু আনফরচুনেটলি না গভর্নমেন্ট কোনো পোস্ট আমাদের আছে, না প্রত্যেকটা বেসরকারি হাসপাতালে আমাদের পোস্ট আছে। আমাদের পোস্টগুলো খুব কম জায়গায়, মানে খুব কম সংখ্যক পদে আমরা বর্তমান আছি। যার কারণে এটা আমাদের স্টুডেন্টদের জন্য একটা ব্যারিয়ার। তারা ভাবে যে এখান থেকে পাশ করে বেরিয়ে যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চায় তারা কোথায় যাবে, কি করবে। আরেকটা যেটা, এটা তো পাশ করার পরে, পাশ করার আগের ব্যারিয়ারও আমি যদি বলি, যে আমার স্টুডেন্ট লাইফে আমি যেটা ফেস করেছি, সেটা হচ্ছে যে আহ, আমাদের পড়াশোনায় যা শেখানো হয়েছে সেটা খুবই বুকিশ ছিল, মানে বইপত্রেরই শুধু পড়াশোনা। কিন্তু আসলে আমি যে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হিসেবে কাজ করতে চাইছি, সেটার জন্য আমাদেরকে ইন্টার্নশিপ যেটা দেয়া হয় সেটা 1 মাসের ইন্টার্নশিপ। এবং আমি মনে করি এই 1 মাসের ইন্টার্নশিপ আসলে মানে 1 মাসের ইয়ে না, মানে কোনোভাবেই 1 মাসে এটা, 1 মাসের ইন্টার্নশিপ আসলে কোনোভাবেই একটা অর্গানাইজেশন থেকে নিয়ে একজন ক্লিনিক্যাল প্র্যাকটিসে আসতে পারে না। কারণ 1 মাসে কোনো কিছু ওইভাবে শেখা যায় না। যার কারণে ডক্টররা যেটা করে, যে ডক্টরদের তো ইন্টার্নশিপটা লেন্দি, অনেকটা টাইম তাদেরকে ওখানে স্পেন্ড করতে হয়, এবং ওয়ার্ডে প্রত্যেকটা জায়গায় তাদের সার্জারি ইউনিটে থাকতে হয়, তাদের গাইনোকোলজি ইউনিটে থাকতে হয়, ইচ এন্ড এভরি জায়গায় তাদেরকে থাকতে হয়। যার কারণে তাদের শেখাটা খুব ভালো হয়। তা আমাদের নিউট্রিশনিস্টদের জন্য আমি মনে করি যে আমাদের শিক্ষা জায়গা যেটা, মানে আমাদের লার্নিং জায়গাটায়, এই জায়গাটাতে এটা একটু ডেভেলপ করা দরকার। এটা আমাদের টিচাররা যারা কারিকুলামে আছে, কোর্স রেডি করছে, তারা এটা আমি মনে করি যে এটা আরেকটু ভেবে চিন্তে এটা যদি এক্সপান্ড করতে পারে এটা অনেক বেটার হয়। পরবর্তীতে যেটা হয় যে আমাদেরকে ফেস করতে হয় ব্যারিয়ার, যে পার্সোনালি আমি যদি ইন্টার্নশিপ করতে চাই কোথাও, সেটারও সুযোগ খুব সীমিত। হয় আমাকে সিনিয়রদের কাছে ধর্ণা দিতে হবে যে তার কাছ থেকে আমি শিখতে চাই, ওখানে কোনো স্কোপ আছে কিনা। উম, ঢাকায় যাও স্কোপ আছে, অন্যান্য শহরগুলাতে, অন্যান্য সিটিগুলাতে সেটা নাই। তো চিটাগং এ আমার এখানে আমি ইন্টার্নশিপ করাচ্ছি, এভার কেয়ার হসপিটালে করানো হচ্ছে, আর ডায়াবেটিক হাসপাতাল যেটা ডায়াবেটিক জেনারেল হাসপাতাল ওখানে করানো হচ্ছে। তো এই 3টা জায়গা মাত্র। তো স্টুডেন্ট তো অনেক, তাদের ক্ষেত্রে কিভাবে এটা হবে? তো তারা কিভাবে মানে জানবে, তারা কিভাবে শিখবে? এটা তো এডুকেশনের সময়টাতে ব্যারিয়ার। এরপরে যদি আমি কেরিয়ারের ব্যারিয়ারের কথা বলি, তাহলে আসলে বাংলাদেশে এখনো এই কনসেপ্টটা এত বেশি ডেভেলপড না হওয়ার কারণে অনেক সময়ই দেখা যায় যে আমাদেরকে, আমি দুঃখের সাথেই বলছি স্যার, যদিও আপনি একজন ফিজিশিয়ান, আমাদের অনেক ফিজিশিয়ানরাই পজিটিভলি নিতে চান না। এইটা কিন্তু আমাদের জন্য একটা ব্যারিয়ার। আমাদের যে একটা প্রয়োজনীয়তা আছে ইন্টারন্যাশনালি, যে পেশেন্ট কেয়ার প্ল্যান যেটা বা প্রসেস যেটা, এটাতে যে ট্রায়াঙ্গলের মধ্যে নিউট্রিশনিস্ট একটা পার্ট, সেই জায়গাটার থেকে আমরা আসলে অনেক বেশি ডিপ্রাইভ ফিল করি কিছু কিছু জায়গায়। তবে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আমার কেরিয়ারে আমি এই জিনিসটা পাইনি, বরঞ্চ আমি অনেক পজিটিভ মানে অ্যাপ্রোচ পেয়েছি আমার ডক্টর কলিগসদের কাছ থেকে। ইভেন এখনো পর্যন্ত আমার আইসিইউতে, সিসিইউতে, আমার কার্ডিওলজিতে, ইচ এন্ড এভরিওয়্যার ফিজিশিয়ানরা আমাকে অনেক বেশি ট্রাস্ট করেন, তার পেশেন্টদেরকে রেফার করেন, এবং তারা খুব বেশি চান যে আমরা এই সাপোর্টটা তাদেরকে দিই। কিন্তু সব জায়গায় তো সমান নয়, কিছু কিছু জায়গায় তো আমরা এটা ফেস করি, সেই জন্য আমি এটা বললাম। ভেরি গুড। মানে ওই যে আহ, মানে নিউট্রিশনিস্টদের জন্য যে মানে আরো পলিসি লেভেলে কাজ করা উচিত। মানে নিউট্রিশনের মানে ক্ষেত্রে ওই উপরের সিনিয়র নিউট্রিশনিস্টরা খুব পলিসি লেভেলে তেমন কোনো কাজ করে করে না বলে মনে হয়, সেই জন্য এই অবস্থা। যাই হোক, আমরা
এখন একদমই শেষ পর্যায়ে আমরা আরেকটা প্রশ্ন তোমাকে করব যে মা যারা শুনছে তাদের জন্য একটা ওভারঅল জেনারেল গাইডলাইন কি হবে? আমরা স্কিল সম্পর্কে শুনছি, তোমার তোমার এডুকেশন সম্পর্কে শুনছি, ব্যারিয়ার সম্পর্কে শুনছি, তুমি মানুষের মানে কাছে যাওয়ার জন্য কি করতে হয় সেটা শুনছি। এখন ওভারঅল তুমি যদি একটা জেনারেল কিছু বলো সবার জন্য, 1-2 মিনিট, তারপরে আমরা শেষ করব। অবশ্যই স্যার, আসলে প্রত্যেকের জার্নি হচ্ছে আলাদা আলাদা। প্রত্যেকটা মানুষকে তার নিজের মতো করে তার জার্নিটা করতে হয়, কিন্তু কিছু বেসিক রুলস রেগুলেশনস ফলো করতে হয়। সেই বেসিক রুলস রেগুলেশনস এর মধ্যে আমি বলবো, আমি যখন অ্যাজ আ এমপ্লয়ার, আমি কিন্তু এখন এমপ্লয়ার হিসেবেও কাজ করছি, কারণ আমি যেহেতু একটা ডিপার্টমেন্ট হেড করছি, আমার টিমে আমি যখন এমপ্লয়ি নিচ্ছি তখন আমি কি জিনিস দেখি, আমি সেটাই বলবো। যে আমি যখন কাউকে অ্যাপয়েন্ট করছি আমার টিমের জন্য, তখন আমি দেখি যে তার আসলে ক্লিনিক্যাল নলেজটা কেমন, সে ডিজিজ গুলো সম্পর্কে কতটুকু আপডেটেড। তারপরে আমি যেটা দেখছি যে তার আসলে শুধু একাডেমিক পড়াশোনার পাশাপাশি আর কোথায় এঙ্গেজমেন্ট ছিল, তার কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কি ছিল। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ইট ডাজেন্ট মিন সে নাচতে পারে গাইতে পারে, এই নাচতে পারে গাইতে পারে বিষয়টা এখন আর আমার কাছে মনে হয় যে কাজের জায়গায় এসে এতটা গুরুত্ব বহন করে না। হ্যাঁ, এটা একটা ব্যাপার, এটা একটা আলাদা মেরিট, কিন্তু যখন আমি অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ানের কথা বলছি তখন কিন্তু আমি দেখবো যে সে, হ্যাঁ, তার এই কাজের কোন কোন জায়গায় ভলান্টিয়ার হিসেবে কাজ করেছে কিনা, কোথাও কোনো নিউট্রিশনাল ক্যাম্পে ছিল কিনা, এই জিনিসগুলো। তো আমি স্টুডেন্টসদেরকে বলবো যে তোমরা যারা এই ফিল্ডে আসতে চাও, তোমরা গোলটা ফিক্স করো। নিউট্রিশনিস্টদের মধ্যে তো অনেকগুলা ব্রাঞ্চ আছে, সবাইকে আমি দেখি খুব পাজলড, সবকিছু করতে চায়। সবকিছু একসাথে করা সম্ভব না। তুমি গোল ফিক্স করো যে আমি রিসার্চার হব, আমি পাবলিক হেলথ নিউট্রিশনিস্ট হব, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হব, আমি ফুড ইঞ্জিনিয়ার হব, যাই হব, তুমি আমি এক জায়গায়। মাহফুজা, মাহফুজা একটা ছোট্ট মাঝখানে তোমার ইন্টারাপ্ট করি। আমার কাছে ওই যে চ্যাট বক্সে লিখছে যে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হইতে কোনো বিশেষ কোনো কিছু দরকার আছে কিনা? ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হতে বিশেষ কিছু দরকার আছে বলতে, ওই যে আমি বলছিলাম যে আমি যখন এমপ্লয়ার তখন আমি কি দেখি, আমি দেখি যে তার একাডেমিক পড়াশোনার পাশাপাশি তার কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্সেস করা আছে কিনা, তার কোনো আদার্স এরকম কোনো ইনস্টিটিউট থেকে বা অর্গানাইজেশন থেকে ইন্টার্নশিপ করা আছে কিনা, অথবা তার কোথাও ভলান্টারি কাজ করার কোনো অভিজ্ঞতা আছে কিনা। এই জিনিসগুলো কিন্তু এমপ্লয়ার হিসেবে আমি দেখি। সেই কারণেই আমি স্টুডেন্টদেরকে বলি যে এই জায়গাগুলো ডেভেলপ করতে। শুধুমাত্র এখনকার যুগে এসে আমার আগের মতো আমি একটা ইনস্টিটিউট থেকে অনার্স মাস্টার্স করলাম, করে আমি সব শিখে ফেলেছি, এই দাবি করাটা আসলে আমি এখন অযৌক্তিক মনে করি। এটা সময়ের দাবি, যে সময়ের কারণে, যুগের কারণে, যুগের সাথে তাল মিলানোর জন্যই আমাকে ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে থাকতে হবে। তো আমার মানে সেটি, স্টুডেন্টদেরকে। মানে তোমাকে ইন্টারাপ্ট করে কেন, শেষ জি পর্যায়ে জি। তো মানে হ্যাঁ, ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হইতে হলে আমার কাছে মনে হয় যে ক্লিনিশিয়ানদের সঙ্গে একটা সম্পর্ক অ্যাটাচমেন্ট। গড়ে তোলা, অফকোর্স যেটা নাকি অফকোর্স স্যার। যেটা নাকি তুমি করেছিলা, যে ক্লিনিশিয়ানদের সঙ্গে তাদের ওই যে নেফ্রোলজির জন্য তুমি একটা এক্সট্রা অনলাইন কোর্স করলা, যে নেফ্রোলজিতে কি ডায়েটিক্স মানে কথাবার্তা বলে। সো দেয়ারফর ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান হইতে ওইটা বোধহয় দরকার। হ্যাঁ, তুমি শেষ করো। অবশ্যই এটা 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 খুবই দরকার। এক নাম্বার তো হচ্ছে, মানে শুধু আমি জানলাম যে কি খেতে হবে কি খেতে হবে না তাহলে কিন্তু হবে না। আমাকে, আমি বারে বারেই বলছি যে আমাকে ডিজিজের ইটিওলজি জানতে হবে, ডিজিজের প্যাথোফিজিওলজি জানতে হবে, ডিজিজের ট্রিটমেন্ট জানতে হবে। কারণ আমি যদি ট্রিটমেন্ট না জানি, কোন ড্রাগ কোন ডিজিজে দেয়া হচ্ছে, কোন ড্রাগের সাথে কোন ফুড ইন্টারঅ্যাক্ট করছে, কোন নিউট্রিয়েন্টের ইন্টারাকশন আছে, আমি কিছুই করতে পারবো না। যে পেশেন্ট গুলো হ্যাপারিন পাচ্ছে তাদেরকে যদি আমি ভিটামিন কে রিচ ফুড দিয়ে ফেলি, তাহলে তো আমার কাজ এলোমেলো হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাকে জানতে হবে। এটা জানতে হলে যত বেশি আমি আমার ফিজিশিয়ান যারা আছে, যারা ডক্টর আছেন, তাদের সাথে আমি কমিউনিকেশন বাড়াবো, ততই আমার জন্য এটা হেল্পফুল হবে। এছাড়াও যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের নিউট্রিশনিস্ট যারা আছে, সিনিয়র যারা আছে, তারা
যদি কোথাও কোনো কোর্সেস করান বা কোনো ইনস্টিটিউট যদি নিউট্রিশনাল কোর্সেস করায় ক্লিনিক্যাল নিউট্রিশনের উপরে বিশেষ করে যেটা আমরা হসপিটাল ডায়েট বলি এটার উপরে যদি হয়, সেগুলো অবশ্যই অ্যাটেন্ড করা উচিত। এছাড়াও শুধু যে ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান বলে কথা তা না, যারা স্পোর্টস নিয়ে কাজ করতে চায় তারা স্পোর্টস নিউট্রিশনের উপরে বিভিন্ন কোর্সেস হচ্ছে, সেগুলোতে এনরোলমেন্ট নিবে। তো এগুলো হচ্ছে চলমান প্রক্রিয়া, এটাতে থাকতেই হবে। Thank you. Thank you very much. আমার মনে হয় স্যার হয়েছে, তো স্যার আসার আগ পর্যন্ত আমি একটু কথা বলার সুযোগ পাইছি, যেহেতু আমি একটু কথা বলি। আপু, আপনার সেশন এত সুন্দর ছিল, আমি একদম মুগ্ধ হয়ে শুনতেছিলাম। মানে আমার কাছে মনে হয়েছে যে থ্যাংক আমি ইউ। সাধারণত সেশনে থাকার সুযোগ পাই না, তো আজকে ফরচুনেটলি আমি সেশন শোনার সুযোগ পাইছি। তো এটা খুবই খুবই মানে কি বলবো, যে এত ইনফরমেটিভ ছিল। কেউ যদি এই সেশনটাও শুনে, সে আসলে অনেক কিছু পারবে। এবং আপু, যে জিনিসটা আপনি শুরুতে বলছেন, মানে আমি অনেকগুলো কি পয়েন্ট এখান থেকে মিশে যে আলহামদুলিল্লাহ আমিও হচ্ছে অনেক গুণী স্যারদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি এখন পর্যন্ত। তো এইখানে আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে এটাও একটা স্কিল, যে আমি স্যারদের সাথে কিভাবে কথা বলছি, কোন পরিবেশে কিভাবে সেটাই। নিজেকে উপস্থাপন করতে হবে, এটা জানতে পারাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই সুযোগ আমি ফয়সাল স্যারের মাধ্যমে অনেক পেয়েছি, মানে অনেক বড় বড় মানুষের সাথে কাজ করার। তো এই সুযোগগুলো আমাদেরকে যেরকম করে দিতে হবে, ওদেরকেও আমাদের সেই আস্থার জায়গায় যেতে হবে, যাতে করে আমরা তাদেরকে এনাফ কনফিডেন্ট অবশ্যই পাই যে অবশ্যই। তারা এখানে হবে। স্যার, আমি হ্যান্ড ওভার করছি আপনার কাছে, আপনার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি কথা বলছিলাম। স্যারের মনে হয় নেটওয়ার্ক আবার স্যারের মনে হয় নেটওয়ার্কটা আবার আবার ডিস্টার্ব করছে আর কি। ডিস্টার্ব করছে। তো এখানে অনেক ধরনের প্রশ্ন এসেছে এবং সবাই খুব ভালো ফিডব্যাক দিয়েছে। আপু, আমি চেষ্টা করবো আপনার সাথে এক্সক্লুসিভলি আবার কোনো, যদি কোনো ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারি আমি সেটাতে। এবং আপনার প্রতিটা কথাই খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা জিনিসই, মানে লাইক আমার কাছে মনে হচ্ছিল যে আমি আমার স্টুডেন্টদেরকে যে পয়েন্ট গুলো বলি, যে কথাগুলো বলি, আপনি সেই কথাগুলোই বলছেন। এবং অ্যাকচুয়ালি এইটাই প্র্যাকটিক্যাল লাইফ, এইটাই আপনি যা যা বলছেন, এইটাই, এর বাইরে কিছু নেই। আমাদেরকে সবকিছু সম্পর্কে জানতে হবে। এবং ওই যে আমি সব জানি, মানে আফটার পিএইচডিও, হুম। মানে পিএইচডি কমপ্লিট হলেও আমরা বলতে পারবো না যে আমরা সবকিছু জানি, কারণ সায়েন্স হচ্ছে প্রতিদিন চেঞ্জ হচ্ছে। স্যার, এখন ফ্লোর আপনার কাছে হ্যান্ড ওভার করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। মাহফুজা, চিটাগাং গেলে দেখা হবে, দেখা করবো ইনশাল্লাহ। অবশ্যই স্যার, প্লিজ বি মাই গেস্ট। এবং আপনাকে হোস্ট করতে পারলে আমার অসম্ভব ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক আর ইউ। আসবেন, আমার হসপিটালে ঘুরে যাবেন। আমার হসপিটালটা অসম্ভব সুন্দর, খুব গ্রিন, খুবই দেখলেও সুন্দর, ভালো লাগবে। খুবই সুন্দর। আমি এমনিতে হসপিটাল দেখছি, আচ্ছা। হসপিটালের ভিতরে যাওয়ার দরকার পড়ে নাই, হসপিটালের ভিতরে যাওয়ার দরকার নাই, এটা প্রয়োজনীয়তা যাতে না হয় সেটা অবশ্যই। না তবে স্যার, দেখা, বেড়াতে আসবেন, আমি চাই বেড়াতে না আপনি আসবো, অসুস্থ হয়ে দেখা আসেন। দেখা করতে যাব। প্লিজ হ্যাভ আ কাপ অফ টি উইথ মি, এই জন্য আসবেন, কিন্তু মানে অসুস্থ হয়ে আসার দরকার নাই। শিওর, থ্যাংক ইউ ভেরি মাচ। জি জি। ওকে, আল্লাহ হাফেজ। জি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।